আচ্ছা দেখ না, ব্যাপারটা হ্যান্ডেল হয়ে যেতে পারে। কি করে? ছেলেপক্ষ আজই আসেনি, আজই ওদের ধরা পড়তে হলো। আচ্ছা, মামা যদি জিজ্ঞেস করে আরাফাতি কিছু করেছে কিনা, তখন? তখন আর কি, আরাফাত হ্যাঁ বলবে। এভাবে বাবার সামনে মিথ্যে বলতে পারে না, তবে কথাও লুকাতে ওস্তাদ। মজা করছেন? তুই থামবি? উফ, আমার আর ভালো লাগে না। এদিকে বাচ্চার টেনশন, অন্যদিকে ওদের টেনশন। ঝামেলা পড়ে গেছি আমি। বাচ্চা টেনশন? ভ্যাপাচাকা খেয়ে গেল ফারাজ। আর্নিলার মনে পড়ে গেল কথাটা। দ্রুত উঠে এসে খাটের উপর বসে পড়ল। দুবার দম নিয়ে ফারাজ ভাইয়ের হাত ধরে বলল, মন দিয়ে শুনবেন, হ্যাঁ? কি? আমি কলিং বেলের শব্দ। ঠোঁট চেপে ধরল। আর কথাটা শেষ করা হলো না। এখন আবার কে এলো? উঠে এসে দরজা খুলল অর্নিলা। তার পিছু পিছু সারফরাজ। স্টাডি রুম থেকে আরিফ হাসান, আরাফাত, আনিতা, বড় ফুফু তারাও বেরিয়েছেন। অর্নিলা সেদিকে একবার ফিরে সামনে তাকালো। বিস্মিত সে। সালাউদ্দিন সাহেব এখানে। আপনি কেমন আছেন মিসেস অর্নিলা? কি ব্যাপার আপনারা এখানে? সারফরাজ এসে দাঁড়ালো পেছনে। আরিফ হাসানও এলেন। সালাউদ্দিন সাহেব মৃদু হেসে বললেন, আপনাকে যে আমাদের সাথে যেতে হবে জিজ্ঞাসাবাদের জন্য, আশা করি আপনিও কোঅপারেট করবেন। আমি হ্যাঁ, আপনি কিছুদিন আগে আপনি কিডন্যাপ হয়েছিলেন। হ্যাঁ। ধন্যবাদ সত্যিটা বলার জন্য। না হলে আপনার বর তো যাগে, এখন যখন বলেই ফেলেছেন তবে চলুন। আরিফ হাসান কিছু বলতে যাবেন, অমনি সালাউদ্দিন সাহেব তাকে থামিয়ে দিয়ে বললেন, আমাদের কাছে উপর থেকে অর্ডার আছে, আপনিও এত আইনের লোক, আশা করি বুঝবেন। আর ডক্টর সারফরাজ শেহদাদ স্ত্রী যেহেতু যাচ্ছে, আপনিও তো আসবেন, সেখানেই আপনার সাথে কথা হবে। মিসেস অর্নিলা, আপনি চলুন। দুজন মহিলা এসে অর্নিলাকে এগিয়ে নিয়ে যেতে লাগলো। সে কিছু বুঝলো না, বারবার পেছন ফিরে চাইতে লাগলো। সারফরাজ ইশারায় শেষমেশ আশ্বাসটুকু তাকে দিতে পারল না। পুলিশ কমিশনার সালাউদ্দিন সাহেবের কেবিনে অর্নিলাকে বসিয়ে রাখা হয়েছে। যদিও তিনি ঢাকা মেট্রোপলিটনের পুলিশ কমিশনার, তদন্তের খাতিরে মোহনগঞ্জ আসা। এখানকার থানায় অর্নিলাকে নিয়ে আসা হয়েছে জিজ্ঞাসাবাদের জন্য। এখানকার ওসি লিয়াকত হোসেন বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করছে। সালাউদ্দিন সাহেব খুবই নরম সুরে বলছেন, মিসেস অর্নিলার সাথে তিনি একা কথা বলতে চান। লিয়াকত হোসেন কেবিনেট থেকে একটু দূরে সরে দাঁড়িয়ে দেখলো সারফরাজ শেহদাদ ভেতরে এসে পড়েছেন। তাকে যথেষ্ট রাগান্বিত মনে হচ্ছে। রিটায়ার্ড জজ আরিফ হাসানকে সকলেই চেনে জানে। তার সম্পর্কে সবার ধারণা স্বচ্ছ ধরনের, তাই সারফরাজ শেহদাদকে নতুন করে চেনার কিছু নেই। লিয়াকত হোসেন এগিয়ে গেলেন তার দিকে। সারফরাজকে চেয়ারে বসাতে বলে মাথা ঠান্ডা করতে বললেন। ভেতরে তাদের কথা শেষ না হওয়া অবধি তিনি যেতে পারবেন না। মিসেস অর্নিলা, কি খাবেন বলুন? পানি। শুধু পানি? চা কফি ঠান্ডা কিছু? না, দরকার নেই। আচ্ছা নিন। পানির গ্লাস এগিয়ে দিলেন সালাউদ্দিন সাহেব। অর্নিলা পুরো পানির গ্লাস শেষ করে ফেলল। অনেক শরীর খারাপ করছে তার। সালাউদ্দিন সাহেব মুচকি হেসে শুধালেন, আপনি কি অস্বস্তি বোধ করছেন মিসেস অর্নিলা? জি, আমার শরীরটা ভালো নেই। আপনি কি জিজ্ঞেস করবেন দ্রুত করুন। অবশ্যই। টেবিলের উপর 3টে ছবি রাখলো। ছবিগুলো জীবন্ত, তবে মানুষগুলো মৃত। ফট করে কথাটা হেসে বললেন, চিনেন এদের? অর্নিলা মাথা দোলালো। সালাউদ্দিন সাহেব অনেকটা স্বস্তি বোধ করলেন। আবারও শুধালেন, এরাই তো আপনাকে কিডন্যাপ করেছিল? হ্যাঁ। সালাউদ্দিন সাহেব মৃদু হাসলেন। চেয়ারে আরাম করে বসে বললেন, আপনার চাচাতো ভাইয়ের কেসটা এখনো ঝুলে আছে, তার সাথে আমাদের যোগাযোগ হয়ে আসছে। ইয়াতিম শিকদারের কাছেই শুনলাম আপনি কিডন্যাপ হয়েছিলেন, অথচ তার আগে আপনার হাজবেন্ডের সাথে দেখা হয়েছিল। তাকে জিজ্ঞেস করে তিনি বললেন আপনি নাকি মোহনগঞ্জ বেড়াতে গেছেন। এরপর আপনাকে টাকার বদল উদ্ধার করা হলো। আপনি সহি সালামতে ফিরে এলেন, কিন্তু লোকগুলো মারা গেল। 3টে লোক। হ্যাঁ, তাদের মৃত্যুর খবর আমি টিভিতে দেখেছি। যাক, বেশ ভালো। তাহলে আপনি তো জানেনই তাদেরকে খুন করা হয়েছে। খুন করার টেকনিক কিন্তু অভিনব। তাদের মৃত্যুর পর চারদিকে শুধু ছড়িয়ে রাখা টাকাই পাওয়া গেছে, যা হিসাব করে দেখলাম প্রায় 50 লাখের কাছাকাছি। আপনি কি জানেন আপনার মুক্তিপণ কত ছিল? না। জানেন না? আচ্ছা, ইদানিং খুব গরম পড়েছে, খেয়াল করেছেন মিসেস অর্নিলা? এসি রুমে বসে আপনি ঘামছেন। আপনি প্রশ্ন করুন, কথা ঘোরানোর দরকার নেই। আরে না না, আমি কথা ঘুরাচ্ছি না। মৃত্যুর পর তাদের সকল জিনিস পুলিশি হেফাজতে আছে। তাদের পোস্টমর্টেম করা হয়েছে। মৃত্যুর কারণ হিসেবে সায়ানাইড বিষ দেখানো হয়েছে, কিন্তু এই বিষ আসলো কোথা থেকে? সেটা বের করা তো আপনার কাজ। আমরা তো সেই কাজই করছি ম্যাডাম।
অদ্ভুত। 3 জন ক্রিমিনালের খুনের তদন্ত করছেন এত উতলা হয়ে। অবশ্যই ম্যাডাম, যে 3 জন খুন হয়েছে তারা ক্রিমিনাল, তবে তাদের যে খুন সে আরো বড় ক্রিমিনাল। তারা 3 জন মিলে একজনকে খুন করেছিল, আর কোনো একজন সেই 3 জনকে মেরে ফেলার ফোন দিয়ে এটেছিল। আপনি বলুন, কি ভয়ঙ্কর। এখানে আমার যোগসূত্র এলো কি করে? সব জায়গায় তো আপনি ম্যাডাম। আপনার ভাইয়ের কেসে প্রথমে আপনি, এখানেও আপনি। কেন যেন মনে হচ্ছে দুটো কেসের পেছনে একজনই আছে। আপনি ঠিক কি বলতে চাইছেন? চটবেন না ম্যাম, আপনাকে আমরা চটাতে চাই না। এমন হতে পারে আপনার অজান্তে আপনার কোনো পাগল প্রেমিক এমনটা করছে। যারাই আপনার ক্ষতি করতে চাইছে তাদের সরিয়ে দিচ্ছে। ভেবে দেখেছেন কি ব্যাপারটা? আপনি কি পাগল হয়ে গেছেন? কি যা তা বলছেন? আমি ম্যারিড, আমার প্রেমিক আসবে কি করে? সেটাই তো, একজনই আছে। কার কথা বলছেন আপনি? উত্তেজিত হবেন না মিস অর্নিলা, বসুন আপনি। খুন কি করে হলো সেটা শুনুন। খুনের কারণ তো সায়ানাইড বিষ, কিন্তু এই 3 জন কেচো কিভাবে এই বিষ পেল সেটা জানবেন না? অর্নিলা বিরক্ত মুখে বসে পড়ল। তার গা গুলিয়ে যাচ্ছে, কেমন অস্থির বোধ হচ্ছে, খুব গরম লাগছে, অথচ রুমে এসি চলছে। কি অদ্ভুত, সালাউদ্দিন সাহেবের সব কথা তার মাথার উপর দিয়ে যাচ্ছে। সালাউদ্দিন বলতে শুরু করলেন, আমরা গত কয়েক সপ্তাহ ধরে অনুসন্ধান করে গেছি, কিন্তু পাইনি। শেষে যা পেলাম তা দেখে আমরা হতভম্ব। এত বুদ্ধি, এত মাথা খাটিয়ে কাউকে মারার প্ল্যান করা কোনো সুস্থ মানুষের পক্ষে সম্ভব নয়। কাদের, গনি, এদের পাশে ছড়িয়ে ছিটিয়ে থাকা টাকাগুলোর উপর ছড়ানো ছিল সায়ানাইড। তরল সেই বিষাক্ত পদার্থ টাকার উপরে সাবধানে ছড়িয়ে দেয় সে ক্রিমিনাল। আর যখন সেই টাকা কাদের আর দুলুক ছুঁয়ে দেখে, টাকা গুনতে যে আঙুল চাটে, তখন এই বিষ তাদের শরীরে যায়, আর তাদের অজান্তেই তারা মারা যায়। কি ভয়ানক মৃত্যু! এইসব আপনি আমায় কেন বলছেন? কারণ সেই টাকাগুলো ছিল আপনাদের দেওয়া টাকাগুলো। কি সব বাজে বাজে বলছেন আপনি? কত টাকা দেয়া হয়েছে তাও আমি জানি না। আপনি নিজের মতো একটা গল্প বানিয়ে দিলেই তো হলো না। আমি তাদের থেকে ছাড়া পাওয়ার 3 কি 4 দিন পর তারা মারা গেছে। তো আপনি কি বলতে চাইছেন এই 3-4 দিন তারা বসে ছিল, টাকাগুলো নিয়ে মাতামাতি করেনি? এমনও তো হতে পারে এর মধ্যে তারা আরো একজনকে কিডন্যাপ করে তার থেকে টাকাগুলো হাতিয়ে নিয়েছে। মন গড়া গল্প তো আপনি বানাচ্ছেন মিস অর্নিলা। হ্যাঁ, ঠিক আপনার মতো। আপনি প্রমাণ যুক্তি ছাড়া নিজের মন মতো গল্প বানিয়ে আমায় শোনাচ্ছেন। অনেক হয়েছে। মনে হচ্ছে না আপনার আর কিছু জিজ্ঞেস করার আছে। আমি উঠলাম। অর্নিলা উঠে দাঁড়ালেন। দরজার কাছে এসে পৌঁছাতেই ফারাজকে দেখতে পেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলল। সালাউদ্দিন সাহেব সারফরাজকে দেখে একগাল হাসলেন। থানার বাইরে চায়ের দোকানে দাঁড়িয়ে আছে 2 জন। সালাউদ্দিন সাহেব গরম চায়ের কাপে চুমুক দিল। চারদিক ঘুটঘুটে অন্ধকার। চায়ের দোকানে একটা আলো জ্বলছে, সেই আলোর তেজ আবার অত না। দোকানে লোকজন কম। সারফরাজ চায়ের কাপে চুমুক দিল। চা ঠান্ডা হয়ে গেছে, চায়ের স্বাদ নেই, না আছে চিনি না মিষ্টি, পানসে লাগছে, তবুও খাচ্ছে। সালাউদ্দিন সাহেব কেসে উঠলেন, বললেন, চায়ের স্বাদ নেই ডক্টর সরফরাজ, তবুও দেখছি ভালোই আগ্রহ নিয়ে খাচ্ছেন। আপনি এত করে অনুরোধ করলেন তাই। আমার জীবনে প্রথম আমি কোনো ক্রিমিনালের সাথে দাঁড়িয়ে এত ধৈর্য সহকারে চা খাচ্ছি। ভালো এক্সপিরিয়েন্স। মন্দ না, জীবনে সব রকম এক্সপিরিয়েন্স থাকতে হয়। সারফরাজ জবাব না দিয়ে চায়ের কাপে আবারও চুমুক দিল। সে চাইছে দ্রুত চায়ের কাপ শেষ করতে। অর্নিলাকে গাড়িতে বসিয়ে এসেছে, তাকে কেমন জানি ঠিক লাগছে না। সালাউদ্দিন সাহেব বলে উঠলেন, আমি জানি ক্রিমিনালকে, অথচ ধরতে পারছি না। ডক্টর সরফরাজ, আমায় একটু বুদ্ধি দিতে পারেন? আপনি কি চাইছেন? জানতে চাইছি আপনি ঠিক কত বুদ্ধিমান। বলে না, চোরের 10 দিন, গৃহস্থের 1 দিন। সারফরাজ খালি চায়ের কাপ টেবিলে রাখলো, শান্ত স্বরে বলে উঠল, আপনার কাছে কোনো প্রমাণ নেই, আপনি শুধু ধারণার উপর কথা বলছেন। আপনিও তো সবটা ধারণার উপরই করলেন ডক্টর সরফরাজ। টাকার উপরে আপনি সায়ানাইড ছড়িয়ে দিলেন, মাঝের টাকাগুলোয়। ব্যাপারটা এমন, তারা যেন টাকাগুলো পেয়েই খরচ করলে অন্যের ক্ষতি না হয়। এর মধ্যে অনেক ঘটনাই ঘটতে পারে। সাংঘাতিক কাজ। আপনার মনে বিন্দুমাত্র দয়া মায়া নেই সরফরাজ। ডাক্তারের দয়া মায়া থাকতে হয়। সারফরাজ কিঞ্চিত পরিমাণ হাসল। আলোর মাঝে তার হাসিও স্পষ্ট দেখালো। সালাউদ্দিন সাহেব ভ্রু কুঁচকে ফেললেন। সারফরাজ বলল, আপনি এখনো অনেক দূরে আছেন সালাউদ্দিন সাহেব, তবে যতই এগিয়ে যান না কেন লক্ষ্যে পৌঁছাতে পারবেন না। কি বলতে চাইছেন? সারফরাজ কথা বাড়ালো না। ফোনটা বেজে উঠল। আইজিপি সানাউল হকের ফোন। সালাউদ্দিন সাহেব বোধহয় ঘাবড়ে গেলেন। সারফরাজ বিদায় না দিয়ে চলে এলো।
ফোন ধরতে ওপাশ থেকে কথা এক নাগাড়ে কেউ বলে গেল। ফোন রেখে দিলেন তিনি। হ্যাঁ, হু ছাড়া আর কিছু বলার ছিল না। বিরাস মুখে বসে পড়লেন। তার সহযোগী তার পাশে এসে পড়ল। কিছু হয়েছে স্যার? স্যার ফোন করেছিলেন। কি বললেন? এই কেস থেকে আমাদের সরিয়ে ফেলা হয়েছে, তদন্ত এবার তিনি করবেন। সহযোগী শব্দ করে শ্বাস ফেলে বললেন, এইটা হবার ছিল। আরিফ হাসানের যথেষ্ট চেনা জানা আছে, নাম ডাকও আছে। তাই বলে একটা ক্রিমিনাল কিভাবে ছেড়ে দিব? স্যার, দুঃখ পাইয়েন না। ওই ক্রিমিনাল যাদের ধরেছে তারা কেউই ভালো মানুষ না। নিয়াজ শিকদারের নামও ভালো কিছু শুনি নাই। তুমি যাই বলো, আমি তার পিছু ছাড়ছি না। ওকে তো আমি ধরবই। সহযোগী হাসল। তার মনে হয় না স্যার কিছু করতে পারবে, কারণ এই ক্রিমিনাল খুব চালাক, তাদের থেকে দুপায়ে গিয়ে। গাড়িতে অর্নিলার অবস্থা আরো খারাপ করতে লাগলো। মাঝপথে সারফরাজ গাড়ি থামিয়ে দিল। পানির বোতল বের করে দিল অনিকে। অনি মুখ হাত ধুয়ে নিল, পানি খেলো। তবুও কেমন অস্বস্তি হচ্ছে তার। হঠাৎ বমি করতে শুরু করলো। এরপর আরো ক্লান্ত হয়ে গেল। সারফরাজ চিন্তায় অস্থির। হঠাৎ তো অসুস্থতা, সারাদিন এই তীব্র গরমের কারণে নয় তো আবার। বাসায় ফিরে এলো। কারোর সাথে কোনো কথাবার্তা হয়নি, এমনকি রাতে খাবারও খেলো না। জামা কাপড় ছেড়ে ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়ল সে। সারফরাজ সারা রাত তার পাশে শুয়ে রইল। কিছুক্ষণ বাদে হাত পা ধরে দেখলো, না ঠান্ডাই তো, জ্বরটর আসেনি। গালে হাত রেখে জাগানোর চেষ্টা করলো, না, গভীর ঘুমে আচ্ছন্ন, আর ঘামছে না। ভয়ের কোনো কারণ নেই, তবুও সারফরাজের চোখে ঘুম নেই। শেষ রাতে ঘুমালো সে। পরদিন উঠতে উঠতে সকাল 10টা পার। ঘড়ির দিকে তাকিয়ে চোখ কসলালো। এতক্ষণ ঘুমালো, কেউ ডাকলো না তাকে। অনি কোথায়? অনি, এই অনি। বিছানায় অনি নেই। বাথরুম থেকে আওয়াজ আসছে। সারফরাজ এগিয়ে গেল। বাথরুমের দরজা খুলে দাঁড়ালো অনি। দুজন মুখোমুখি। সারফরাজ ঘাবড়ে গেল। অনি কাঁদছে কেন? এই অনি, কাঁদছিস কেন? আচমকা সে জড়িয়ে ধরলো। বুকে মাথা রেখে ফিসফিসিয়ে কিছু বলল। সারফরাজ বুঝলো না বটে। হঠাৎ করেই যেন একটু আনমনা হয়ে গেল। অনি আবারও বলল, আপনি বাবা হবেন। কানে সে মধুর কণ্ঠ ঠেকল। তার সমস্ত শরীর নিস্তেজ হয়ে গেল। বিস্ময়ে বিমর্ষে। অনি লজ্জায় হেসে কুটকুট। সারফরাজ এখনো হতভম্ব। আরাফাত সকালবেলা বড্ড ব্যাকুল হয়ে ফিরল সারফরাজের ঘরে। দরজায় দাঁড়িয়ে দেখল অর্নিলা বিছানায় শুয়ে আছে। সারফরাজ তার গায়ে চাদর টেনে দিয়ে কিছু বলছে। আরাফাত দরজায় কড়া নেড়ে বলল, আসবো। আরাফাত, আর না, আসার দরকার নেই। আর তুই শুয়ে থাক, আমি বাইরে যাচ্ছি। কিন্তু আমি ঠিক আছি ফারাজ ভাই। বললাম না শুয়ে থাকতে? চুপচাপ শুয়ে থাক। মাকে বলে আমি খাবার ঘরে পাঠিয়ে দিব। আচ্ছা, খাবার না হয় আমি নিয়ে আসছি, তুই শুয়ে থাক। কিছু খাবি? অর্নিলা মাথা দোলালো। সারফরাজ শুধালো, কি মিষ্টি, রসগোল্লা, রসমালাই। হয়েছে? হয়েছে, এত সকালে রসগোল্লা কোথায় পাবো? অর্নিলা ধপ করে বসে পড়ল, বলল, কাল না মেহমানদের জন্য এত এত মিষ্টি আনল, তখন সেগুলো রসগোল্লা ছিল। বুঝেছি, তুই শুয়ে থাক, একদম লাফালাফি করবি না, আমি আসছি। তাড়াতাড়ি আসবেন। সারফরাজ ঘর ছেড়ে বের হলো। আরাফাত শুকনো গলায় জিজ্ঞেস করলো, অনির শরীর কি এখনো ঠিক হয়নি? হয়েছে, মোটামুটি আছে। তুই কি বলবি বল। আরাফাত মাথা চুলকালো। চিন্তায় সে অস্থির। অস্থিরতা তার চোখে মুখে ফুটে উঠেছে। সারফরাজ সমস্যায় পড়লে শান্তভাবে তা মেটানোর চেষ্টা করে। সেদিক থেকে আরাফাত পুরোপুরি উল্টো, বরঞ্চ সে আরো উত্তেজিত হয়ে উঠল। কাল রাত থেকে আনিতা আমার ফোন ধরেনি। ফোন করেছিলি? হ্যাঁ, ফোন বাজছে, ধরছে না। ফোন মনে হয় আন্টির কাছে। আব্বু কি বললো কাল? আরাফাত মাথা নুয়ে ফেলল। মিনমিন স্বরে বলল, আমার আর আনিতার সম্পর্কের কথা আন্টিকে জানিয়েছে, আর বলেছে বাকি সিদ্ধান্ত তাকেই নিতে। সবটা আন্টির কাছে ছেড়ে দিয়েছে। কিন্তু আমার মনে হচ্ছে আন্টি আনিতাকে নিয়ে বিদেশে চলে যাবে। তখন তখন আবার কি হবে বলতো? এটা কি আগে ভাবা উচিত ছিল না? পেছন থেকে ফরহাদ বলে উঠল। দুজনেই পেছন ফিরল। ফরহাদ মুখ টিপে হেসে বলল, গাধা, তোকে সাধে বলি, আর কোথাও পেলি না। বাপের সামনে প্রেমিকাকে চুমু খেতে হলো। আরাফাত ভিমড়ি খেয়ে উঠল। আমতা আমতা করে বলল, কই, এমন তো কিছু না। সারফরাজ বলে উঠল, তুই জানলি কি করে? আমি তো গেলাম চাঁদে, ভাবলাম মুক্ত আকাশে একটু ধোঁয়া ওড়ানো যাক। গিয়ে তো দেখি দূরে দাঁড়িয়ে ছেলে প্রেম
রসিকতা করছে আর বাপে দাঁড়িয়ে দেখছে। বলেই হেসে উঠল ফরহাদ। আরাফাত ঠোঁট কামড়ে ধরল, চোখ মুখ খিচে বলল, চুপ করো তো ভাইয়া, তুই কিছু কর। আমি জানি আন্টি তোর কথা অন্তত ফেলতে পারবে না। এই অনিকে বল না, অনির কথা তার বড় ফুপু কখনোই ফেলবে না। সারফরাজ খানিকক্ষণ নিশ্চুপ থেকে বলল, দেখছি। তুই কিছু ভাবছিস তাই না? তা ভেবে পেলি কিছু? ভাবছি, ও হ্যাঁ ভাবছিলাম, ঘরে রসগোল্লা আছে। রসগোল্লা? সিরিয়াসলি ভাইয়া, আমি তোকে এখানে এত ইম্পর্ট্যান্ট একটা কথা বলছি আর তুই রসগোল্লা নিয়ে আছিস? ফরহাদ শব্দ করে হেসে বলল, তোর বিয়ের রসগোল্লা আরাফাত। আহা ভাইয়া। আরে অনি রসগোল্লা খেতে চেয়েছিল, বাড়িতে রসগোল্লা আছে। আরাফাত দাঁত চেপে বলল, রান্নাঘরে গিয়ে মাকে জিজ্ঞেস করে দেখ, আমি কিছু জানি না। বলেই হনহন করে চলে গেল। ফরহাদ হাসতে হাসতে বলল, ভালো রসিকতা করতে পারিস তুই ফারাজ ছেলের, এভাবেই মরি মরি অবস্থা তুই আবার ঘি ঢালার ব্যবস্থা করছিস। সারফরাজ ড্রয়িং রুমে এলো। শাহিনীর বেগম জিজ্ঞেস করলেন, তুমি চলে এসেছো? চলো নাস্তা সেরে নাও। অর্নিলা কোথায়? কিছুক্ষণ আগে দেখলাম বাইরে যেতে, এখনো আসেনি। ঘরে আছে। নাস্তা করবে না? করবে, শরীরটা ভালো নেই। তুমি ওর খাবার আমায় দাও, ঘরে নিয়ে যাই। এখনো শরীরে ভালো নেই? বলি ডাক্তারের কাছে নিয়ে যাব নাকি? হ্যাঁ, কিছুদিন পর যাব। শাহিনুর বেগম খাবার বেড়ে দিলেন, গরম গরম পরাটা আর গরুর গোস্ত। সারফরাজ প্লেট হাতে নিয়ে বলল, রসগোল্লা আছে মা? কে খাবে? তুমি? না, অনি। অর্নি? কিন্তু অর্নি তো মিষ্টি খায় না। এখন বললো খাবে, থাকলে দাও। শাহিনুর বেগম ভাবনায় পড়ে গেলেন। বাটিতে 2 পিস রসগোল্লা রেখে ভাবল, মেয়েটা ঠিক নেই, শরীরটা ভালো নেই। সারফরাজ বসে বসে দেখছে। অর্নিলা টপ টপ 2টো রসগোল্লা মুখে পড়ল, অথচ এই মেয়ে মিষ্টি জিনিসটাই দেখতে পারে না। কি আশ্চর্য, কত পরিবর্তন হয়ে যাচ্ছে। অর্নিলা বুড়ো নাচিয়ে বলল, কি দেখছেন ফারাজ ভাই? কিচ্ছু না, এগুলো জলদি খেয়ে নে, আমি বাইরে যাব। আচ্ছা ফারাজ ভাই, আপনি খুশি হননি? ফারাজ চমকে তাকালো, তার গলা কেমন যেন ধরে আসছিল। আচমকা ফিরে তাকালো। অর্নিলা নরম 2টো হাত তার গালে রেখে বলল, আপনি খুব খুশি হয়েছেন তাই না, বলুন? সারফরাজের চোখে 2টো চকচক করে উঠল। আলতো করে তার পেটে হাত রাখলো, থমথমে কণ্ঠে বলল, আমার শুধু বিশ্বাস হচ্ছে না অনি, সবকিছু অকল্পনীয় লাগছে। অতঃপর ফিরে চাইল তার দিকে, কপালে চুমু খেয়ে 1 হাত দিয়ে জড়িয়ে ধরল তাকে। মৃদু স্বরে বলল, ধন্যবাদ অনি, তোর কারণে আমি বাবা হতে পারবো, কিন্তু তোর এই ঋণ আমি কখনো শোধ করতে পারবো না। পারবেন। কিভাবে? আমাকে এত ভালোবাসে। খিলখিলিয়ে হেসে উঠল অর্নিলা। সারফরাজ মুগ্ধ চোখে চেয়ে রইল, মনে মনে আওড়ালো, আমি তোকে অনেক ভালোবাসি, তোকে দেখে রাখার দায়িত্ব আমার। এখন আরো একজন আসছে, কথা দিচ্ছি আমি তাকেও দেখে রাখবো। তো বড় ফুপু? কে? বাবা সারফরাজ? কেমন আছেন? রসিকতা করো না। অর্নিলা কেমন আছে এখন? ভালো আছে, এসে দেখে যান। না, আমি আর আসবো না, সামনের সপ্তাহেই চলে যাব। কেন আসবেন না কেন? না জানার ফান করো না সারফরাজ। তুমি তোমার ভাইয়ের জন্য সুপারিশ করলেও এই বিয়েতে আমি রাজি হব না। সারফরাজ হাঁটতে হাঁটতে থেমে গেল। ফোনটা একটু দূরে সরিয়ে বলল, মামা ফুচকা দিন তো, প্যাকেট করে দিবেন। ফোন কানে নিয়ে বলল, হ্যাঁ ফুপু বলেন। বাইরে আছো? হ্যাঁ, অর্নিলার জন্য ফুচকা কিনছি। শুনুন ফুপু, ছোট ফুপুর বাড়িতে নাকি আম গাছ আছে। আম গাছে শুনলাম ভালোই আম ধরেছে। অর্নিলা সেই আম খাওয়ার বায়না করছে। আপনি ছোট ফুপুকে বলে সেই আম নিয়ে আসুন। কি বলছো এসব? হঠাৎ আমের কথা বলছো কেন? বলছি, নানু হতে চলেছেন, আম মিষ্টি যা পারেন নিয়ে আসেন। কি বললে? ঠিক শুনেছেন। কি এখনো না এসে থাকবেন? সারফরাজ, তুমি আসলে একটা আহাম্বক। শুভ কথা কেউ এভাবে বলে? আসছি আমি।
বলেই ফোন কেটে দিল। সারফরাজ হাসছে। বড় ফুফু সবার উপর রাগ করে থাকলেও অর্নিলার উপর কখনো রাগ করে থাকতে পারেন না। তিনি এখন ছুটে আসবেন বই কি। দেখা যাক এই সুবাদে আরাফাতের ব্যাপারটা সামলানো গেলে হয়। নিকুঞ্জ বাড়িতে যেন আবারও খুশির আনন্দে ছেয়ে উঠল। অর্নিলার মা হবার কথা শুনে সকলে আনন্দে মেতে উঠেছে। অর্নিলার কারণেই আরাফাত আর আনিতার বিয়ে ঠিক হলো। বড় ফুফু অর্নিলার কথা ফেলতে পারেননি। নিকুঞ্জ বাড়িতে জোড়া বিয়ের আমেজে মেতে উঠল। ফরহাদ, নাজিয়া আর আরাফাত আর আনিতা জোড়া বিয়ে হবে একসাথে। বিয়ের তোড়জোড় শুরু হয়ে গেছে। তার কারণও আছে। হাতে 1 মাস। মাসখান পরেই অর্নিলা আর সারফরাজ দেশের বাইরে চলে যাবে। হ্যাঁ, ভিসাও চলে এসেছে। অর্নিলা দূরে চলে যাবে, তাও এমন সময়ে। শাহিনুর বেগম এসব ভাবতেই হাত পা ঠান্ডা হয়ে যায়। মেয়েটা একা একা থাকবে। আরিফ হাসানকে বোঝানোর চেষ্টা করেন, অর্নিলা বরঞ্চ এখানেই থাক, তাদের কাছে থাক, তারা দেখে রাখবে। কিন্তু আরিফ হাসানের এক কথা, তোমার চেয়ে বেশি অর্নিলা সারফরাজকে প্রয়োজন। সারফরাজকে তার পাশে চাই। তুমি নিশ্চিন্ত থাকো, সারফরাজ থাকতে অনির কখনো অযত্ন হবে না। অনির এখন 6 মাস চলে। সে আর সারফরাজ এখনো লন্ডনে অবস্থানরত। দিন ভালোই যাচ্ছে অর্নিলার। এখানে সারফরাজের পাশাপাশি তার পড়াশোনাও চলছে। তবে আজকে শরীরটা ভালো নেই। এটা শুধু একটা ছুতো। আজ সারফরাজ বাসায়, তাই সেও বাসায় থাকবে। রান্নাঘর থেকে টুকিটাকি শব্দ কানে আসছে। তবুও ঘুমের ভান করে চাদর মুড়িয়ে রইল। খানিকক্ষণ বাদে কারো উষ্ণ ছোঁয়া অনুভব করতে লাগলো। সারফরাজ তাকে জড়িয়ে ধরে আছে, উঠানোর চেষ্টা করছে। ঘুম ঘুম চোখে উঠে বসলো। আগলো চুলগুলো সারফরাজ ঠিক করে দিয়ে বলল, উঠে নাস্তা সেরে নে অনি। আর একটু ঘুমাই না ফারাজ ভাই, না থরি ফারাজ। বলেই দাঁত বের করে হেসে দিল। চোখ মেলে তাকালো সবে। গতরাতে ফারাজ তার কানের কাছে ফিসফিসিয়ে বলেছিল, আর গতকাল ফারাজ ভাই বলে ডাকবি উনি। অনি চুপসে ছিল। তার বলতে ইচ্ছে হচ্ছিল, আপনাকে আমি সারা জীবন ফারাজ ভাই বলেই ডাকতে চাই। এই ফারাজ ভাই ডাকে যে আবেগ, গভীরত্ব, প্রেম প্রেম ভাব আছে, সেটাকে ভুলতে পারি? কিন্তু এই কথাগুলো সে মুখ ফুটে বলতে পারেনি। উল্টো হেসে বলেছিল, কাল থেকে আর ডাকবো না ফারাজ ভাই। তার কথা সে মনে রেখেছে। কিন্তু ফারাজ বলে ডাকতে তার শরীরে যেন তরঙ্গ ছুটে গেল। এমন কেন হলো? না, এখনই। আপনি আমার কোনো কথা শুনতে চান না কেন? বললাম তো উঠতে, এখনই অনি। জোড়াজুড়িতে অনি উঠল। সারফরাজ তাকে হাত ধরিয়ে উঠালো। ফ্রেশ হয়ে খাবার টেবিলে পৌঁছালো। বিরাট আয়োজন। অনি ধীরে ধীরে খেতে লাগলো। সারফরাজ গরম দুধ মগে ঢেলে বলল, পুরোটা শেষ করবি? গন্ধ আসে তো। কোনো অজুহাত না। অর্নিলা নিজের পেটের দিকে ফিরে বলল, দেখলে তোমার বাবা কিভাবে আমায় জ্বালায়? মনে রাখবে সব, বড় হয়ে তুমিও এভাবে জ্বালাবে। হ্যাঁ, তুই না বললে ও জ্বালাবে। তুই মা কি না? শুনলে আবারও তোমার নামে বদনাম করছে, মনে রাখবে। হ্যাঁ। বলতে বলতে কেসে উঠল। সারফরাজ ছুটে এসে পানির গ্লাস এগিয়ে দিয়ে বলল, খাওয়া শেষ করে কথা বলনি, তার আর কি আছে? আচ্ছা আচ্ছা, কোনো কথা না, চুপচাপ খাওয়া শেষ করবি এবার, বুঝলি? মাথা দুলিয়ে বলল, আচ্ছা। খাওয়া শেষ করে একটু উঠে দাঁড়ালো হাঁটাহাঁটির জন্য। হাঁটতে হাঁটতে এসে পৌঁছালো বারান্দায়। এখান থেকে চারদিক কেবল বরফে ঢাকা। ভালোই তুষারপাত হয়েছে। শীত শীত লাগছে। পেছন থেকে ফারাজ এসে গায়ে একটা চাদর টেনে দিল। বলল, এত ঠান্ডার মধ্যে এখানে কি করছিস? ভেতরে চল। একটু দাঁড়াই না, ভালো লাগছে। শীত করবে না? এক কাজ করুন, আপনি আমায় জড়িয়ে ধরে রাখুন তো, তাহলে আর শীত করবে না। কি হলো, ভ্যাবলার মতো চেয়ে আছেন? কি ধরুন একটু জড়িয়ে। সারফরাজ পেছন থেকে জড়িয়ে ধরল তাকে। অর্নিলা মুখ খুলে শ্বাস নিল। সারফরাজ তার ঘাড়ে মাথা রেখে বলল, শরীর ঠিক আছে? খুব আছে। সামনে সোমবার, কিন্তু চেকআপের জন্য যেতে হবে, মনে আছে? খুব আছে ফারাজ ভাই। না না, হবে না আমার দ্বারা। কি হবে না? এই আপনাকে ফারাজ বলে ডাকা। আচ্ছা একটু শুনুন, আমাদের মেয়ে হলে নাম রাখবো ফারিহা শেহদাদ। আমি আপনাকে ডাকবো ফারিহা আব্বু। সুন্দর না বলুন? আর ছেলে হলে? না না না, এবার ছেলে হবে না, মেয়েই হবে। আপনার মতো দেখতে সুন্দর, নাদুস নুদুস একটা মিষ্টি মেয়ে। দেখেন না ইদানিং আমি কত মিষ্টি খাই, দেখবেন মেয়েটাও মিষ্টি হবে। বুঝলেন ফারিয়ার আব্বু? হেসে উঠল অর্নিলা। সারফরাজ ঠোঁট কামড়ে ধরল।
এত ঠান্ডার মধ্যে তার কান লাল হয়ে যাচ্ছে লজ্জায়। কেন এত লজ্জা পাচ্ছে সে কি জানি। শক্ত করে আঁকড়ে ধরলো তাকে। বিকেলবেলা বেরোলো দুজন। বেশি দূর না, এই তো সামনে রেস্টোরে। কিছু কেনাকাটা করার আছে। দুজন মিলে শপিং করতে ভালোই লাগে। সারফরাজ তার হাতে হাত রেখে সামনে স্টোরের দিকে এগিয়ে যাচ্ছে। আচমকা পিছন থেকে খুব জোরে একটা গাড়ি পাশ দিয়ে গেল। কিছু ভকাটে ছেলের কারবার। ভাগ্যে স্বর্ণিলার কিছু হয়নি, তবে বেচারি খুব ভয় পেয়েছে। সারফরাজের হাত শক্ত করে ধরে রেখে ঘন ঘন নিঃশ্বাস ফেলতে লাগলো। সারফরাজ ব্যাপারটা সামলে নিল কোনোভাবে। সামনের এক বেঞ্চেতে তাকে বসিয়ে পানি খাওয়ালো। সামনে ফিরে দেখলো ছেলেগুলো আবারও গাড়ি নিয়ে এদিকে আসছে। তার হাতে বিয়ারের ক্যান। অর্নিলাকে দেখে ইশারা করে হাসতে লাগলো, ব্যঙ্গ করে আবার সরিও বলতে লাগলো। সারফরাজ চোয়াল শক্ত করলো। অর্নিলা আলতো করে হাতটা ধরে বলল, বাদ দিন, চলুন ভেতরে যাই। আমাকে আজ একটা আইসক্রিম কিনে দেবেন, ঠিক আছে? আসুন না। সারফরাজ শব্দ করলো না। অর্নিলার হাত ধরে স্টোরে ঢুকে গেল। ঘটনাটি সপ্তাহখানেক পরের। একটা কফি শপের বাথরুমে কিছু লোকদের আহত অবস্থায় পাওয়া গেছে। অবস্থা খুবই ভয়াবহ। প্রায় 4-5 জন ছিল তারা। আশেপাশের লোকদের বক্তব্য ছিল তারা এই কয়েকজন নেশা করে শপে এসেছিল। হয়তো নেশার মধ্যে একে অপরকে মেরেছে। তবে তারা জোর গলায় বলছে তাদের মেরেছে একটি মাত্র লোক। একটা লোক তাদের এই অবস্থা করেছে। কেউই তাদের কথা বিশ্বাস করছে বলে মনে হচ্ছে না। পুলিশরা ঘটনাস্থলে পৌঁছে তাদের হাসপাতালে নেবার ব্যবস্থা করে। সারফরাজ বাড়িতে পৌঁছে প্রথমে বাথরুমে ঢুকে গেল। কোটের ভেতরে শার্টের রক্ত লেগে আছে। এই রক্ত দিয়ে পরিষ্কার করার জন্য পাগল হয়ে উঠেছে সে। বারবার পেছন ফিরে চাইছে। অনিলার ডাক শোনা যাচ্ছে। সারফরাজ আরো দ্রুত ঘষাতে লাগলো। অনিলা প্রায় এসে দরজার সামনে দাঁড়ালো। সারফরাজ হতভম্ব হয়ে পেছন ফিরল। কি হয়েছে ফরাজ ভাই? আপনি ঠিক আছেন তো? হ্যাঁ ঠিক আছে। রেডি তুই? আমাদের বের হতে হবে তো। হ্যাঁ আমি তৈরি। ওই রিপোর্টগুলো পাচ্ছি না, কোথায় যে রাখলাম। সারফরাজ ঘাম মুছল। না, অর্নিলা কিছু টের পায়নি। গায়ের শার্ট খুলে ফেলে দিল। গলায় তোয়ালে জড়িয়ে বের হয়ে বলল, আমি খুঁজে দিচ্ছি, একটু বস। এত শীতের মধ্যে আপনি দেখি উষ্ণতা ছড়াচ্ছেন, ব্যাপার কি ফারিয়ার আপু? সারফরাজ জবাব দিল না। তড়িঘড়ি করে আলমারির দিকে পৌঁছলো। হুট করে সামনে এসে অর্নিলা দাঁড়িয়ে বলল, উফ, আপনি তো দেখি আমার মুড বদলে দিচ্ছেন। আমাদের ডাক্তারের কাছে যেতে হবে অনি। ঘন্টাখানেকের পর তোর অ্যাপয়েন্টমেন্ট আছে। গাড়ি দিয়ে যেতে 25 মিনিট লাগবে। আমি জানি না, 5 মিনিট আমায় দিলে কি এত ক্ষতি হবে বলুন তো? সারফরাজ কথা বাড়ালো না। পাশ কেটে এগিয়ে গেল। কালো রঙের একটা শার্ট গায়ে চড়ালো। দুটো বোতাম লাগিয়ে পেছনে ফিরে দেখলো অর্নিলা বিছানের উপর মুখ গুমড়ে বসে আছে। ঠোঁট ফুলিয়ে বলল, আপনি আমায় একটু ভালোবাসেন না। সবাই ঠিকই বলে প্রেগন্যান্সির সময় বর দ্বিমুখী হয়ে যায়, তখন আর ঘরের বউকে ভালো লাগে না। আপনি নতুন কাউকে পেয়েছেন না? বিদেশি মেম সাহেব, তাই না? সারফরাজ শব্দ করে নিঃশ্বাস ফেলল। তার বিয়ে যখন হয়েছিল তখন অনেক বাচ্চা ছিল। বিয়ের এতগুলো বছর পরেও এ যেন বাচ্চাই যেন। কথা বলতে বলতে তার গাল বেয়ে অশ্রুও ঝরে পড়ল। অশ্রু মুছে ফেলে ফিরে তাকালো। সারফরাজ এদিকেই এগিয়ে আসছে। দৃষ্টিও স্পষ্ট। চোখ বন্ধ করে নিল সে। এগিয়ে এসে তার গালে হাত রেখে ঠোঁট জোড়া আঁকড়ে ধরল। দীর্ঘ অনেক দিনের এমন গভীর চুমুর স্বাদ পেল অর্নিলা। এতক্ষণ ধরে সারফরাজ যে অস্থিরতা তাও যেন ধীরে ধীরে শেষ হলো। কিন্তু অর্নিলার ঠোঁটটার নাম নেই, কারোরই বুঝি তাড়া নেই। অর্ধকলা শার্টটা আঁকড়ে ধরল অর্নিলা। কিছুক্ষণ বাদে যখন ছাড়া পেল তখন দাঁত বের করে হেসে বলল, আমার মনে হলো আপনি আজ আমায় মেরে ফেলবেন। আর একটুর জন্য দম বন্ধ হয়ে মারা পড়িনি। কি হলো হঠাৎ এত প্রেম? সারফরাজের মুগ্ধ দৃষ্টি তখন অর্নিলার ঠোঁটের উপর। না, তার স্বাদ এখনো মেটেনি। হাত দিয়ে ঠোঁট দুটো স্পর্শ করছে। মৃদু কণ্ঠে বলল, আমি সবাইকে মেরে ফেলতে পারবো, কিন্তু তোকে কখনো মারতে পারবো না অনি। অনি শব্দ করে হাসলো। হাতের মুঠোয় শার্টটা এখনো। সারফরাজ আবারও এগিয়ে এলো, তাকে থামিয়ে দিল, বলল, সময় চলে যাচ্ছে, আমাদের না যেতে হবে। সম্মোহিত কণ্ঠে বলে উঠল, আর একটু দেরি হলে এমন কি হবে? তার অষ্টজোড়ার স্বাদ নিতে ব্যস্ত হয়ে উঠল। অর্নিলা যেন বারণ করল না। আজ অনেক দিন পর সারফরাজ তার এত কাছে, সে ফিরিয়ে দেয়নি। তার আদর মাখা ছোঁয়ায় যেন বারবার কেঁপে উঠছিল সে। ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে ঝামেলা হয়নি। পরিচিত ছিল, বেবি সুস্থ আছে, ভালো আছে। মেয়ে কিনা ছেলে সেটা অনেক জানতে চায়নি, কারণ তার মন বলছে তাদের মেয়েই হবে। ফারিয়া নামে দুষ্টু একটা মেয়ে। রাত গভীর হয়ে উঠল। দুজন গাড়ি করে বাড়ি ফিরছে। অর্নিলা সারফরাজের হাত শক্ত করে ধরে ঘুমিয়ে পড়ল।
সারফরাজ ধীর গতিতে গাড়ি ড্রাইভ করছে। চারদিকে নিস্তেজ, নীরব। আবারও তুষারপাত হচ্ছে। অর্নিলা দেখলে খুব খুশি হতো, তবে এখন ঘুম ভাঙানোর কোনো দরকার নেই। সামনে তাদের সন্তান আসছে। সারফরাজের ভীষণ চিন্তা তাকে নিয়ে। তারা এবার 2 থেকে 3 হবে। তাকে এবার 2জনকে সামলাতে হবে। ফারিয়া রাব্বু নামটা ভীষণ পছন্দ হয়েছে। অনেক ভালো নাম রাখতে পারে। মুস্কি হাসলো, সামনে তাকালো। আকাশ দেখছে। আজ চারদিকে গভীর কালো মেঘে চাঁদ ঢেকে গেছে। ল্যাম্পপোস্টগুলো আলো দিচ্ছে ধীরে ধীরে। এই গল্পের সমাপ্তির সময় চলে এসেছে। সারপ্রাইজ এমনই থাকবে অনির কাছে। তার 2টো চরিত্রের কথা অনি জানতে পারে না। কোনো এক চরিত্রের শেষ বেলায় যে প্রেমের সূত্রপাত হয়েছিল, আজ সেই প্রেমের সমাপ্তি। এই প্রণয় সহজ ছিল না। চৈত্রের দুপুরে প্রচণ্ড রোদের তীব্র তাপদাহে শুরু হওয়া এই প্রণয়ের সমাপ্তি এই ঠান্ডা রাতের চাদরে ঢেকে যাবে।